দরজা খোলা রেখে বাইরে বেরিয়েছিলে লীনা? কি ভুলো মন তোমার! আমি তখন থেকে পাহারা দিচ্ছি। দেখো তো সব ঠিক আছে কিনা। কিছু চুরি গেছে নাকি? হ্যাঁ, একটা মূর্তি। মূর্তি? আমি ভাবলাম কি নাকি, টাকা পয়সা, সোনা রূপো বা মণিমুক্ত। ভালো করে মনে করো, কোথায় রেখেছিলে মূর্তিটা? চোর কি আর শুধু একটা মূর্তি নিতে আসবে? ভয় নেই, আমি এসে গেছি তো। তবে একটা কথা, তুই বলছিস লোকটা বেশ কয়েকদিন ধরে তোকে দেখছে, তুই তখন চিনতে পারিসনি কেন তাকে? আর সেই বা এতদিন সময় নিল কেন তোর কাছে নিজের পরিচয় দিতে? আমি ঠিক জানি না মুস্তাফাদা, তবে এতগুলো বছর বাদে তো, তাই হয়তো আমিও প্রথমে চিনতে পারিনি। এই আমার ডেরা, ভয় করছে? না, তুমি তো রয়েছ সঙ্গে। খামটা দেখি। এত টাকা? এটা তো তুচ্ছ, আমার কাছে আরো আছে, এই দেখো। মুস্তাফাদা, হ্যাঁ হ্যাঁ, একমাত্র সেই পারবে। শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। বহুদিন অপেক্ষার পরে আবার ফিরছে গোয়েন্দা মুস্তাফা। শুরু হচ্ছে নীলাশিস বসুর কলমে সোনালী মূর্তি রহস্য। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কর্মব্যস্ত শহর যেন রোবট, কারো দিকে তাকানোর সময় নেই তার। শুধু যে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে সেটাই পালন করে যেতে হবে। তবুও কেউ কেউ বিষণ্ণ মনে নিঃসঙ্গ হেঁটে যায় এই কোলাহলের মধ্যেও। হাঁটতে হাঁটতে এসব কথাই ভাবছিল লীনা সরকার। একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। মনটা ভালো নেই। অনর্থক ধমক খেয়েছে প্রিন্সিপালের কাছে। হ্যাঁ, অনর্থক বই কি, লীনা জানে ওর কোনো দোষ নেই। মেয়েরা যদি রেজাল্ট ভালো না করে তার জন্য কি সে দায়ী হবে? নিজের মনে গজগজ করতে থাকে সে। রেজাল্ট কি শুধু আমার ক্লাসের মেয়েদেরই খারাপ হয়েছে নাকি? বাকিরাও তো এই বিষয়ে পিছিয়ে নেই, কিন্তু প্রিন্সিপাল আমাকেই শুধু শুধু কথা শোনাবে কেন? কথাগুলো এখনো কানে লেগে আছে লীনার। কান দুটো জ্বালা করছে তখন থেকে। থার্ড পিরিয়ডটা অফ ছিল। টিচার্স রুমে বসেছিল একা। বেয়ারা এসে খবর দিল, প্রিন্সিপাল ম্যাম আপনাকে ডেকেছেন লীনা ম্যাডাম। প্রিন্সিপাল অনিলা চ্যাটার্জি। তার রূঢ় স্বভাবের জন্য ছাত্রীরা তো বটেই, টিচাররাও পারতপক্ষে এড়িয়ে চলেন ওনাকে। সেই তিনি হঠাৎ কি কারণে এমনভাবে ডাকছেন ভাবতে থাকে লীনা। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে ওঠে। সামান্য চাকরি করে সে, হেডমিস্ট্রেসের ডাকে তাকে তো সাড়া দিতেই হবে। হেডমিস্ট্রেসের ঘরে ঢুকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে সে। বসো, দাঁড়িয়ে থাকতে বলা হয়নি। কি গলা, যেন হাঁড়ির ভিতর থেকে বেরিয়ে আসে শব্দগুলো। কি ছিরি কথা, রসকসের বালাই নেই। কান দুটো ঝাঁঝা করছে লীনার। তবুও বসল। বলুন, কি বলবেন? হ্যাঁ বলছি, বলবো বলেই তো ডেকে পাঠিয়েছি।
গত দুটো এক্সামিনেই তোমার সাবজেক্টে মেয়েদের রেজাল্ট খুব খারাপ হয়েছে। টেস্টে তো 10 জন অ্যালাউই হলো না, শুধুমাত্র তোমার সাবজেক্টে পুয়ার মার্কসের জন্য। ছিলি না ছি, ভেরি ডিসগ্রেসফুল। সরি ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। সামনেবার আশা করি ভালোই হবে। আশা করি টরি নয়, হতেই হবে। ইউ মাস্ট। এবার এসো। ডান হাতের তর্জনীটা সামান্য ওপরে তুললেন হেডমিস্ট্রেস, নির্দেশ করলেন দরজার দিকে। উঠে দাঁড়ালো লিনা। সেই থেকে মেজাজটা খারাপ হয়ে আছে তার। বাকি ক্লাসগুলো কি করে যে নিয়েছে মনে করতে পারছে না সে। পিরিয়ড শেষ হতে যেন নিঃশ্বাস ছেড়ে বেঁচেছিল, আর এক মুহূর্ত দেরি না করে ছুটতে ছুটতে নেমে এসেছিল নিচের রাস্তায়। আর তখনই তার মেজাজটা আবারও তেতো হয়ে গিয়েছিল হঠাৎ। সেই লোকটা সামনের পানের দোকানে দাঁড়িয়ে দড়িতে ঝোলানো আগুন থেকে সিগারেট ধরাচ্ছে। পরনে দামি স্টেটলনের সাদা প্যান্ট, ক্রিম কালারের হাওয়াই শার্ট। সিগারেট ধরিয়ে লোকটা যেন চোরা চোখে একবার দেখে নিল লিনাকে। বুকের ভিতরটা কেমন শিরশির করে উঠল লিনার। একটা তৈলাক্ত সরীসৃপের মতো অজানা আতঙ্কের হিমেল স্রোত মেরুদণ্ড বেয়ে উপরে উঠে আসতে থাকে ক্রমশ। ভয় আর বিতৃষ্ণার যুগপৎ আক্রমণে কেমন যেন হয়ে পড়ে লিনা। আজ প্রথম নয়, পর তার 3 দিন এরকম হলো। কে লোকটা? কি চায়? কেন এমন ভাবে রোজ আমাকে ফলো করছে? আমার মতো সাধারণ একটা মেয়ের সঙ্গে ওর কি প্রয়োজন? ভাবতে থাকে লিনা। এই বিরাট বিচিত্র শহর কলকাতা, তার হরেক পাপচক্রের কোনো একটির মধ্যে কি কুক্ষিগত করতে চাইছে তাকে? ভাবনার তল পায় না। সন্ধ্যের আবছা আলো ক্রমেই ঘন হয়ে নামছে পৃথিবীর বুকে। স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলে গিয়েছে ইতিমধ্যে। অন্ধকার একেবারে দূর হয়নি। কেমন একটা মায়াবী আলো আঁধারির খেলা। পিছন ফিরে তাকালো লিনা। লোকটা আসছে ঠিক একইভাবে। গত 2 দিনের মতো বাঁ হাতে একটা বড় সড়ো ফোলিও ব্যাগ, ডান হাতে 2 আঙুলে ধরা সিগারেট। মাঝে মাঝে সিগারেট ধরা হাতটা ওপরে উঠে আসছে, 2 ঠোঁটের ফাঁকে চেপে ধরছে সিগারেট। অল্প অল্প ধোঁয়া ছাড়ছে। আর আশ্চর্যের বিষয়, এই অন্ধকারেও কালো চশমার আড়ালে ঢেকে রেখেছে চোখ দুটো। এই জিনিসটা ভারী অদ্ভুত লাগছে লিনার। লোকটার কি কোনো সমস্যা আছে চোখে, নাকি ধরা দিতে চায় না? লোকটার আকৃতি, চলার ভঙ্গি দেখে হঠাৎই একটা কথা মনে হলো লিনার। এক টুকরো আশার ফুলকি। কিন্তু তাও কি সম্ভব? মাত্র 1 মাসের পরিচয়, তাও 10 বছর আগে। ভাবতে ভাবতেই জোরে পা চালালো লিনা। কয়েকটা আঁকাবাঁকা গলিপথ। শেষ গলিটার শেষ প্রান্তে 3 তলা বাড়িটার দোতলায় 1.5 কামরার ফ্ল্যাট লিনার। গত 10 বছর এই তার আশ্রয়। ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালো। মুখ হাত ধুয়ে শাড়িটা পাল্টে নিল। এবার একটু বিশ্রাম চাইছে শরীর। লিনা শরীরটা ছেড়ে দিল বিছানার উপর। আসতে পারি? চমকে ওঠে লিনা। তাড়াতাড়ি উঠে বসে বিছানার উপর। দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে। পর্দা তুলছে। ওপারে অস্পষ্ট ছায়া। কে? লিনার গলায় স্বর ফুটল না ভালো করে। উত্তর এলো না। তার বদলে এক আগন্তুক নিজেই ভিতরে ঢুকে এলো। ঘরের একটি মাত্র চেয়ারে বসল সে। হাতের ফোলিও ব্যাগটা সাবধানে নামিয়ে রাখলো মেঝেতে। হতচকিত লিনা ভয় গুটিয়ে যায়। কে? কে আপনি? এভাবে না বলে কয়েক ঘরের ভিতরে চলে এসেছেন। কি চাই?
হাত তুলে বাধা দিল আগন্তুক। চোখ থেকে কালো চশমাটা খুলল, হেসে বলল, সত্যি আমাকে তুমি চিনতে পারোনি লীনা? লীনা এক দৃষ্টিতে দেখছিল আগন্তুককে কয়েকটা মুহূর্ত, তারপর এগিয়ে এলো সে। আশা নিরাশার দোলায় দুলছে মন। তুমি অজয়? সত্যি তুমি? এখনো বিশ্বাস হচ্ছে না লীনার। কাকে দেখছে সে সামনে? বিস্ময়ে অবরুদ্ধ হয়ে আসে তার গলা। আশা আর আনন্দ যেন একসঙ্গে আক্রমণ করেছে তাকে। চেতনারা হারিয়ে গিয়েছে অবচেতনে। স্মিত হাসে আগন্তুক। হ্যাঁ, আমি এই কদিন রোজ তোমাকে দেখছি। চিনতে পারোনি আমায়? ভালো করে চেয়ে দেখো। দেখল লীনা। হ্যাঁ, ঠিক সেই মুখ, সেই চোখ, কপালের ওপর সেই কাটা দাগ পর্যন্ত স্পষ্ট। তবু বিশ্বাস হতে চায় না। সন্দেহ আর বিশ্বাসের পর্দা সরে গেল না একেবারে। কণ্ঠে দ্বিধা জড়িয়ে লীনা বলল, তাহলে সেই কার অ্যাক্সিডেন্ট? না, মরিনি, দেখতেই পাচ্ছ। তবে পুরো একটা মাস অজ্ঞান হয়েছিলাম। তারপরেও বেশ কিছুদিন পুরনো কথা কিছুই মনে করতে পারতাম না। এক দৃষ্টে লীনার চোখের দিকে চেয়ে কথাগুলো বলল অজয়। লীনার বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বড্ড রোগা হয়ে গিয়েছে অজয়। কি বলবে প্রথমে ভেবে পায় না সে। কোনো রকমে মনের মধ্যে কথা গুছিয়ে নেয় লীনা। এক রাশ অভিমান ভিড় করে গলায়। তা এতদিন ছিলে কোথায়? কোথায় ছিলাম না তাই বলো? 10-10টা বছর পার হয়ে গেল, তাই না লীনা? গঙ্গা দিয়ে কত জল বয়ে গিয়েছে বলতো। এখন আসছি চেন্নাই থেকে। লীনা শুধু শুনে যায়, কথা বলে না। অজয় আবার বলে, দক্ষিণ ভারতে কি করছি জানতে চাইলে না? বলো শুনি। বিজনেস। বিজনেস? কিসের? টয় গুডসের। মানে পুতুল টুতুল? অনেকটা, তাই বলতে পারো। সেটা কি এখান থেকে হতো না? হতো, কিন্তু মুশকিল কি জানো? ওখানকার মার্কেট। তাছাড়া ওখানে কেউ কাউকে এগিয়ে যেতে দেখলে পেছনে টেনে ধরে না। আমাদের বাঙালিদের মতো হিংসুটে নয় ওরা। তাই নাকি? হ্যাঁ, মেটেরিয়ালস আমরা সাপ্লাই দিই, তারপর ওখানেই প্রোডাকশন হয়ে গোটা দেশে ছড়িয়ে যায়। এমনকি বিদেশেও এক্সপোর্ট করা হয় মাল। তুমি এখানে কিছুদিন থাকবে তো? হ্যাঁ, আপাতত এখানেই থাকবো। ভাবছি এখানেই ব্যবসাটা নিয়ে আসবো। নিজের মাটি ছেড়ে আর অত দূরে পড়ে থাকতে ভালো লাগছে না। একটু চুপ করে থাকে অজয়। মাথা নিচু করে কি যেন ভাবে, তারপর বলে, তোমাকে একটা কাজের ভার দেব লীনা, সেজন্যই আমি এসেছি আজ। কাজ? তোমার বিজনেসে? ধরো তাই। কেন, পারবে না? না পারার কি আছে? একটু যেন লজ্জা পায় লীনা। তারপরে সহজেই বলে, কাজটা কি সেটা তো বলনি। বলছি। ফোলিও ব্যাগটা মেঝের ওপর থেকে তুলে নিয়ে 2 হাঁটুর উপর রাখে পিটার। চেন খুলে ভিতর থেকে একটা প্রাচীন মূর্তি বের করে রাখে টেবিলের ওপর। লম্বায় প্রায় ফুটখানেক হবে মূর্তিটা, চওড়ায় 1.5 ইঞ্চি। আগা গোড়া সোনালি রঙে মোড়া। লীনা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কলকাতার যে কোনো অভিজাত অ্যান্টিক দোকানে এরকম মূর্তি দুর্লভ নয়, তবু এই মূর্তিটির যেন বিশেষত্ব আছে, অপূর্ব ফিনিশিং। কি মনে করে মূর্তিটা হাতে তুলে নেয় লীনা। বেশ ভারী, 1.5 কেজি ওজন হবে। বিস্মিত লীনা মূর্তিটা নামিয়ে রাখে টেবিলের ওপর।
অজয় ওর দিকে তাকিয়ে হাসে। খুব ভারী তাই না? নিরেট পাথরের তৈরি যে। পাথরের এমন রং করা যায় নাকি? সোনালি পাথর? লীনা অবাক হয়ে ভাবতে থাকে। এটা কাল রাত 8টার সময় ডেলিভারি দিয়ে আসতে হবে একজনকে, অথচ কাল সকালেই একটা জরুরি কাজে আমাকে চলে যেতে হচ্ছে মেদিনীপুর। লীনা একটু ক্ষুণ্ণ হয়, মনটা একটু বিষণ্ণ হয়ে যায়, গলায় অভিমান এসে জমা হয়। ও, তাই আমার কথা মনে পড়লো, তাই না? না না লীনা, আরে সেটা নয়, সেটা নয়। একটু অপ্রস্তুত হয়ে যায় অজয়। পরিস্থিতিটা গুমোট হয়ে যাচ্ছে দেখে সামাল দেওয়ার চেষ্টা করে। আমাকে ভুল বুঝো না প্লিজ। জানি তোমার মনে অনেক অভিমান, অনেক প্রশ্ন জমা হয়ে আছে। আমি হয়তো তোমার অপরাধী। আমি তোমাকে সব সব কিছু বলবো, ঠিক সময় বলবো লীনা। তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার বাকি আছে এখনো। অজয়ের আবেগী গলা কিছুটা সান্ত্বনা দেয় লীনাকে। ধীরে ধীরে নিজেকে সামলে নেয় সে। স্মিত হেসে বলে, ঠিক আছে, সময় তো বললে, এখন স্থান আর পাত্রটাও বলো। অর্থাৎ কোথায়, কার কাছে গিয়ে দিয়ে আসতে হবে? অজয় একটা সিগারেট ধরায়, এক মুখ ধোঁয়া ছাড়ে, ধীরে ধীরে বলে, বলছি, কাল রাত ঠিক 8টার সময় হোটেল প্যারাডাইসে মিস্টার বাজোরিয়া বলে একজন আসবেন, তার হাতে দিয়ে আসতে হবে এটা। হোটেলটা তুমি চেনো তো? হ্যাঁ চিনি, পার্ক স্ট্রিটে। কিন্তু মিস্টার বাজোরিয়াকে চিনব কিভাবে? তাকে তো দেখিনি কখনো। সিলিংয়ের দিকে মুখ তুলে পরপর কয়েকটা রিং ছাড়ে অজয়। তারপর বলে, একেবারে পশ্চিম কোণে একটা টেবিলে একা থাকবেন মিস্টার বাজোরিয়া। ছাই রঙের স্যুট পরনে থাকবে, চোখে কালো চশমা, জামার বটম হলে লাল গোলাপ লাগানো থাকবে একটা। আশা করি চিনতে কোনো অসুবিধে হবে না। বেশ। আর হ্যাঁ, তুমি মূর্তিটা শুধু তাকে দিয়ে বলবে এ গিফট ফ্রম অজয়। শুধু এইটুকু, আর কিছু না? হ্যাঁ, আর সামান্য একটু বাকি আছে। তিনি একটা মুখ বন্ধ খাম দেবেন তোমাকে, তুমি সেটা নিয়ে চলে আসবে, তারপর আমাকে দিয়ে দেবে। তোমাকে তখন পাবো কোথায়? আমি কাছাকাছিই থাকবো। সে কি, এই যে বললে মেদিনীপুর যাবে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে রাতে ফিরবো তো, এসেই দেখা করবো তোমার সঙ্গে। আবার এক দফা অবাক হয় লীনা, কিন্তু মুখে কিছু বলে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অজয়, আলতো করে লীনার দুই হাত চেপে ধরে। আজ তাহলে চলি লীনা, আবার কাল দেখা হবে। রাতে থাকবে না? না, এক বন্ধুর মেসে থাকবো, কথা দেওয়া আছে, ভয় নেই। 2-1 দিনের মধ্যেই পাকাপাকিভাবে এসে উঠছি তোমার এখানে। এই ফ্ল্যাট তোমার। ফ্ল্যাট যারই হোক, তবে তুমি আমার অজয়। আমি বেঁচে থেকেও যেন মরে গেছিলাম অজয়, আজ আবার তোমাকে দেখে যেন। গলা ধরে আসে লীনার, কথা শেষ করতে পারে না, চুপ করে যায়। দুই চোখ বেয়ে গড়াতে থাকে জলের ধারা। লীনার চিবুকে হাত দিয়ে একটু আদর করে অজয়। ধীরে ধীরে নিজের ঠোঁটটা চেপে ধরে লীনার ঠোঁটে। আবেশে চোখ বুজে আসে দুজনের। এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ বলে মনে হতে থাকে। সময় থেমে যায়, এই মুহূর্তটা যেন শেষ না হয় ভাবতে থাকে লীনা। কিন্তু একসময় আলাদা হয় তারা। অজয় আর দাঁড়ায় না, বেরিয়ে যায় ঘর থেকে। লীনাও তার পিছন পিছন যায়। পাশাপাশি নামতে থাকে দুজনে সিঁড়ি দিয়ে। কেউ কোনো কথা বলে না। এই নীরবতা, পাশাপাশি হাঁটা, আবারও স্মৃতির ভিড় জমতে থাকে লীনার মনে। নিচে নেমে লীনা দেখে একটা কালো স্করপিও দাঁড়িয়ে আছে। অজয় গাড়িতে গিয়ে বসে।
লিনার দিকে হাত নাড়ে। একটা শুকনো হাসি দিয়ে লিনাও হাত নাড়ে। গাড়িটা চলে যায় অজয়কে নিয়ে। যতক্ষণ না দৃষ্টির একেবারে বাইরে চলে গেল ততক্ষণ তাকিয়ে রইল লিনা। পুরনো স্মৃতি চারিয়ে ওঠে। সেই কলেজ বেলায় অজয়ের সঙ্গে পরিচয়, দুজনের প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্ত। তার আগে বন্ধুদের সঙ্গে বিশাখাপত্তনম ঘুরতে গিয়েছিল সে, আর সেখানেই সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট। তারপর সব শেষ। খবরটা যখন লিনা পেয়েছিল পুরো পৃথিবীটা শূন্য হয়ে গিয়েছিল তার চোখের সামনে। তারপর অনেক দিন লেগেছে নিজেকে ধাতস্থ করতে, নিজেকে গুছিয়ে নিতে। এখন আবার 10 বছর পরে, হ্যাঁ 10 বছর, এতগুলো বছর পরে আবার তার অতীত এসে দাঁড়িয়েছে সামনে। বিস্ময়, আনন্দ, সবকিছু একসঙ্গে হচ্ছে লিনার। সে কাউকে বোঝাতে পারবে না বর্তমানের মনের অবস্থাটা। হঠাৎ চমক ভাঙে তার। কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে আছে, ভাবছে আকাশ পাতাল, স্মৃতির গোলক ধাঁধায় ঘুরছে অন্ধের মতো। গাড়িটা তো চলে গিয়েছে অনেকক্ষণ। ভয়ঙ্কর কথাটা হঠাৎ চাবুক মারল যেন। মনে পড়ল তাড়াতাড়িতে ঘরের দরজাটা বন্ধ করে আসা হয়নি। সর্বনাশ! দরজা খোলা পেয়ে কেউ যদি চুরি করে নিয়ে যায় মূর্তিটা। মনে পড়ে অজয়ের কথা। এটার দাম কিন্তু অনেক লিনা। কোনোভাবে যদি এটার ক্ষতি হয় আমার পুরো ব্যবসা ডুবে যাবে। এটার ওপর অনেক কিছু নির্ভর করছে। একমাত্র তোমাকে বিশ্বাস করি বলেই এই দায়িত্বটা তোমাকে দিলাম। প্লিজ লক্ষ্মীটি, এটা সামলে রেখো। এই ডিলটা হয়ে গেলে আমাদের একসঙ্গে থাকার আর কোনো বাধা থাকবে না। এলাকাটাও ভালো নয়, চুরি ছিনতাই লেগেই আছে। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে ঘরের দিকে এগোতে লাগলো লিনা। ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সে। দরজার পর্দা উঠছে হাওয়ায়। ওপরের সিঁড়ির দিকে তাকালো। তেতলায় ওঠার মুখে দাঁড়িয়ে কুহেলি রায়, মধ্যবয়স্কা, স্বামী বাইরে কাজ করেন, একাই থাকেন মহিলা। লীনাকে দরজার সামনে থমকে দাঁড়াতে দেখে তাড়াতাড়ি নেমে এলো সে। একটু ভৎসনার সুরে বলল, দরজা খোলা রেখে বাইরে বেরিয়েছিলে লিনা? কি ভুলো মন তোমার! আমি তখন থেকে পাহারা দিচ্ছি, দেখো তো সব ঠিক আছে কিনা। কুহেলির কথায় চাপা উদ্বেগ। কথা না বলে ভিতরে ঢুকলো লিনা, আর প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুটে একটা আর্তনাদ বেরিয়ে এলো তার গলা দিয়ে। টেবিলের ওপর মূর্তিটা নেই। কি হলো লিনা? কুহেলি ঢুকে পড়ল ঘরের ভিতর। কিছু চুরি গেছে নাকি? হ্যাঁ, একটা মূর্তি। লিনার চোখ ফেটে জল আসছিল তখন। মূর্তি? আমি ভাবলাম কি নাকি, টাকা পয়সা, সোনা রূপো বা মণিমুক্ত। ভালো করে মনে করো, কোথায় রেখেছিলে মূর্তিটা? চোর কি আর শুধু একটা মূর্তি নিতে আসবে? আস্তে আস্তে বেরিয়ে গেল কুহেলি। নিজের ঘরের মধ্যে পাথরের মতো বসে থাকে লিনা। সমস্ত চেতনা যেন লোপ পেয়েছে। তার কোনো অনুভূতি আর জেগে নেই। এরপর কি করবে সে? কাল রাতে মিস্টার বাজোরিয়ার হাতে কি তুলে দেবে সে? আর অজয়, তাকে যে অনেকদিন পর ফিরে পেয়েছে সে, তবে কি পেয়েও হারাবে তাকে? এই ভয়টাই আরো বেশি করে জাপটে ধরে তাকে। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটা নাম মনে আসে তার। একজন আছে যে পারে তাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। হঠাৎ নতুন কিছু আবিষ্কারের মতো চিৎকার করে ওঠে সে। মোস্তাফাদা, হ্যাঁ হ্যাঁ, একমাত্র সেই পারবে। নিরাশার ভাবটা কেটে গেল লিনার। সময় নষ্ট না করে সে চট জলদি ফোনটা তুলে নেয় হাতে। ডায়াল করে মুস্তাফার নাম্বারে। দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ল আবার।
অলস সন্ধে একটা বইয়ের মধ্যে ডুবে ছিল মুস্তাফা। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লিনার নামটা ভেসে উঠতে একটু অবাক হয় সে। মেয়েটার জীবনের সবটাই তার জানা। স্নেহ করে সে লিনাকে। অনেক কঠিন সময় পার করে মেয়েটা একটু স্থির হওয়ার চেষ্টা করছে, কিন্তু এরকম সময় তো কখনো ফোন করে না। কিছু হলো নাকি? ফোনটা রিসিভ করে। কি রে লিনা, হঠাৎ এরকম সময় ফোন করলি? কিছু হয়েছে? মন দিয়ে সমস্তটা শুনে নেয় মুস্তাফা। লিনার কান্না ভেজা গলাটা তাকে কষ্ট দেয়। সে বলে, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি যত তাড়াতাড়ি হয়। বালি থেকে সিঁথি যেতে বেশি সময় লাগবে না। আর তুই ঘরেই থাক, আমি এসে বাকি সব দেখছি। ফোন রেখে কালক্ষেপ না করে দ্রুত তৈরি হয়ে নেয় মুস্তাফা। ঠান্ডা কমে এসেছে, একটা চাদর জড়িয়ে নেয় গায়ে। তৈরি হতে হতেই অনলাইনে বাইক বুক করে ফেলে। কয়েক মিনিটে বাইক চলে আসে। রওনা দেয় সে। আধ ঘন্টার মধ্যে লিনার ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হয় সে। দ্রুত সিঁড়ি দিয়ে উঠে আসে দোতলায়। লিনার ঘরের সামনে গিয়ে বেল বাজায়। দরজা খোলে লিনা। মুস্তাফাকে দেখে বহু কষ্টেও কান্নাটা আটকাতে পারে না সে। ফুপিয়ে কেঁদে ওঠে। লিনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় মুস্তাফা। পাগল মেয়ে, কাঁদে না। ঠিক, পাগল মেয়ে, কাঁদে না। আমি এসে গেছি তো। এবার তোর দাদা সব সামলে নেবে, কোনো চিন্তা করিস না। শুধু আমাকে সবটা খুলে বলবি, একটা ছোট বিষয়ও যেন বাদ না যায়। নিজেকে সামলাতে একটু সময় নেয় লিনা। তারপর ধরা গলায় ধীরে ধীরে বলে সবটা। মন দিয়ে শোনে মুস্তাফা। হাতে টাকা পয়সা নেই, তাই সিগারেট ছেড়ে আবার বিড়িতে ফিরে গিয়েছে সে। পকেট থেকে বিড়ি বের করে ধরায়। খানিকক্ষণ চুপ থেকে বলে, এই তাহলে তোর কাহিনী? যা যা ঘটেছে তা আগাগোড়া বললাম তোমাকে মুস্তাফাদা। কিন্তু আরেকটু ভেবে দেখ, কিছু বাদ যাচ্ছে না তো? যাই হোক, একটা নিট লাভ তো তোর হয়েছে, যার জন্য একসময় প্রায় নিজেকে শেষ করে দিয়েছিলি। সেই হারানো প্রেমকে তো ফিরে পেলি আবার। পেয়েছি, কিন্তু ভয় হয় পেয়েও না হারাই। আবার লিনার চোখ জলে ভরে ওঠে। মুস্তাফা অভয় দেয়, ভয় নেই, আমি এসে গেছি তো। তবে একটা কথা, তুই বলছিস লোকটা বেশ কয়েকদিন ধরে তোকে দেখছে। তুই তখন চিনতে পারিসনি কেন তাকে? আর সেই বা এতদিন সময় নিল কেন তোর কাছে নিজের পরিচয় দিতে? আমি ঠিক জানি না মুস্তাফাদা, তবে এতগুলো বছর বাদে তো, তাই হয়তো আমিও প্রথমে চিনতে পারিনি। আর ও নিজেও সময় নিয়ে বুঝে নিতে চাইছিল আমার প্রতিক্রিয়া কি হয়। বেশ, বুঝলাম। এবার আগে একবার ওই কুহেলি দেবীর সঙ্গে কথা বলতে হবে। এখনই? হ্যাঁ, দেরি করে কি লাভ? বেশ, চলো তাহলে। ওপরের তলাতেই থাকেন উনি। দুজনে এসে হাজির হয় কুহেলি রায়ের দরজার সামনে। বেল বাজায় লিনা। দরজা খুলে লিনার সঙ্গে মুস্তাফাকে দেখে কিছুটা অবাক হন তিনি। লিনা পরিচয় করিয়ে দেয়। ইনি আমার দাদা মুস্তাফা আলী। ভ্রু কুঁচকে মুস্তাফার দিকে তাকায় কুহেলি রায়। কিন্তু লীনা, তুমি তো হিন্দু। মুস্তাফার ঠোঁটের কোণে হাসি খেলে যায়। হিন্দু মেয়ের মুসলিম দাদা শুনে অবাক হলেন, তাই না? না না, তা নয়। আসলে অপ্রস্তুত হবেন না কুহেলি দেবী। আপনি অবাক না হলে আমি একটু অবাক হতাম, কারণ এই সব স্বাভাবিক বিষয়গুলোই তো আজকে এই দেশে
ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠেছে। স্বাভাবিক সম্পর্কগুলো এখন সবাই বাঁকা চোখে দেখে, অথচ আমাদের ছোটবেলাতেও এরকমটা ছিল না। তাই আমাকে দাদা বলে পরিচয় দিতে লিনার অসুবিধা হয়নি বোধহয়। আসলে ওকে আমি ছোট থেকেই চিনি, একই পাড়ায় বেড়ে উঠেছি আমরা। প্রতিটা গরিব বাড়িতে যে 12 মাসা থাকে, আমাদের সুখ দুঃখগুলো একই রকম ছিল। সেখানে আমাদের দাদা বোন হতে অসুবিধা হয়নি তখন। জানি না এখন এই দেশে এটা হয়তো অপরাধ। সরি, আমি আসলে তেমন কিছু মিন করতে চাইনি। সরি বলার কিছু নেই, আপনার দোষও নয় এটা। সবটাই আসলে ইনজেক্ট করা হচ্ছে, বুঝলেন কুইরি দেবী? যাই হোক, যে কারণে এই রাতে আপনাকে বিরক্ত করছি, আসলে আমার এই বোনটা একটা সমস্যায় পড়েছে, সেটা নিয়েই একটু কথা বলতে এলাম আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। আমি লিনার কাছে সবটাই শুনেছি। একটু বলুন তো, আপনি কি কাউকে দেখেছিলেন লিনার খোলা ঘরের কাছে? কাউকে ঢুকতে বা বেরিয়ে যেতে দেখেছিলেন? না, আমি দেখলাম ঘর খোলা, আর ঘরেও কেউ নেই। তাই আমি ওখানে দাঁড়িয়ে লিনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি তাহলে কাউকেই দেখেননি? না, বললাম তো কিছুই দেখিনি আমি, কাউকে না। আচ্ছা, আপনি তখন নিচে নেমে আসছিলেন কেন? কোনো কাজে যাচ্ছিলেন? একা ঘরে ভালো লাগছিল না, তাই ভাবলাম লিনার সঙ্গে গল্প করে আসি। তারপর সিঁড়ির বাঁকের মুখে এসে থমকে দাঁড়ালাম। দেখলাম লিনার ঘরের দরজাটা খোলা, পর্দার ফাঁক দিয়ে আলো আসছে। এই দেখে আপনি আর এগোলেন না, তাই তো? ভাবলাম ঘরে হয়তো লোক আছে। কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন ওইভাবে? মিনিট 3-4 হবে। তারপর যখন কারো সারা শব্দ পেলাম না, তখন কেমন সন্দেহ হলো। তবে কি লিনা ঘরে নেই? লিনা ফিরল কখন? একটু বাদেই, তখনই বকাবকি করি ওকে। এভাবে দরজা খুলে যাওয়া উচিত হয়নি। মুস্তাফা বুঝল এর কাছ থেকে আর কোনো কাজের কথা পাওয়া যাবে না। সে বলল, আজ আসি কুহিলি দেবী, অনেক ধন্যবাদ। দরকার হলে আবার আসবো। নিশ্চয়ই, 100 বার। লিনার একটা মূর্তি নাকি খোয়া গেছে, দেখুন তো কি কাণ্ড। হ্যাঁ, জিনিসটা লিনার যথেষ্ট শখের। তারপর তারা নেমে আসে নিচে লিনার ঘরে। এবার কি করবো মুস্তাফাদা? কি আবার করবি? কাল ঠিক রাত 8টায় হোটেল প্যারাডাইসে মিস্টার বাজরিয়ার সঙ্গে দেখা করবি। খালি হাতে? ধুস বোকা মেয়ে, আমাকে শুধু বল মূর্তিটা কেমন দেখতে। ওই রকম মূর্তির অভাব আছে নাকি? কিনে দেবো আমি। কিনে দেবে? হ্যাঁ, সে যেভাবে হোক আমি ব্যবস্থা করব। তারপর সেটা মিস্টার বাজরিয়ার হাতে দিয়ে বলবি, আ গিফট ফ্রম অজয়। ঠিক যেমনটা অজয় বলে দিয়েছিল তেমনটাই করবি। চিন্তা করতে হবে না এত, আমি সামলে নেব বাকিটা। আমার কেমন যেন ভয় ভয় করছে। কোন রকম বিপদ হবে না তো? লিনা, এই দাদা থাকতে তোর কোনো ভয় নেই। মুস্তাফা সস্নেহে লিনার মাথায় হাত রাখে। আজ তাহলে উঠি, বেশ কিছু বিষয় গুছিয়ে নিতে হবে আমাকে। তোর কোনো চিন্তা নেই, আমি দেখব বাকিটা। শুধু তোকে যা বললাম সেটাই করবি। দরজা আগলে দাঁড়ালো লিনা। কফি না খাইয়ে আর ছাড়বই না। বেশ বেশ, কিন্তু দুধ চলবে না, ব্ল্যাক কফি। কফি খেয়ে লিনার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে মুস্তাফা। বিড়ি ধরায় একটা। ফোন করে সুগতকে। দুটো রিং হতেই ফোনটা ধরে সুগত। ওপাশ থেকে বলে, আরে গুরু, কি খবর? এই কদিন যে পাত্তাই নেই। নিজে থেকে এত রাতে ফোন করলে, খুব জরুরি বুঝি? হ্যাঁ, একটা হেল্প চাই। 10 বছর আগে বিশাখাপত্তনমে একটা অ্যাক্সিডেন্টের খবর কনফার্ম করতে হবে।
আজ রাতেই আমার খবরটা চাই। আর কাল সকালে কি করছো? যদি কাজের তেমন চাপ না থাকে, কালকের দিনটা আমার সঙ্গে কাটাও। তোমাকে দরকার হতে পারে। বেশ মজা তো। যার কাছে আমি সাহায্যের জন্য ছুটে যাই, এবার সেই দ্য গ্রেট মুস্তাফা আলী আমার কাছে সাহায্য চাইছে। আমি আজ রাতেই নিয়ে নিচ্ছি। আর তুমি বলেছো যখন, কালকের পুরো দিনটা তোমার। সকালে চলে আসছি। বাইরে কোথাও যেতে হবে নাকি তোমার বাড়িতেই? আপাতত দুপুর পর্যন্ত বাড়িতেই, তারপর আমরা বেরোবো। আরে বাস, তাহলে এক কাজ করো, অনেকদিন তোমার হাতের রান্নাও খাইনি। আমি সব জিনিস কিনে আনবো, বিরিয়ানি রাতে খাওয়াবে, তারপর জাহান নামে বললে সেখানেও যাবো। কিন্তু একটু বলবে, হঠাৎই নাজিবকে জরুরি তলব কেন? কাল এসো, বলবো সব। আর একটা ডিটেলস হোয়াটসঅ্যাপ করছি। সেই রকম হুবহু পাথরের একটা সোনালি রঙের মূর্তি আমার চাই দুপুরের মধ্যে। ব্যবস্থা করে দিতে হবে। কাল সকাল সকাল দেখা হচ্ছে। ফোন রেখে দেয় মুস্তাফা। ডানকুনিগামী একটা বাস আসতে দেখে উঠে পড়ে, বালিতে নামবে। পরের দিন সকাল 8:30 সুগতর হাঁক ডাকে ঘুম ভাঙে মুস্তাফার। কথা মতো সকাল সকাল এসে হাজির সে। দরজার বাইরে থেকে ডেকে চলেছে। চোখ কচলাতে কচলাতে উঠে দরজা খোলে মুস্তাফা। ঝড়ের বেগে ঘরে ঢোকে সুগত, হাতে মাংস, চাল ও বিরিয়ানির নানাবিধ সরঞ্জাম। সে কখন থেকে ডাকছি, এত ভারী সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। নাও নাও নাও, এই সব নিয়ে এসেছি বাজার করে তোমার হাতের বিরিয়ানি খাবো বলে। জিনিসগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে রাখে সুগত। আড়মোড়া ভাঙতে ভাঙতে মুস্তাফা বলে, সে বিরিয়ানি হবে, আগে কফি করি, খাও। কফি বানিয়ে সুগতকে দেয় মুস্তাফা, নিজেও কফির কাপে চুমুক দেয়। এবার বলো তো, এই অ্যাক্সিডেন্টের ইনফরমেশন, পাথরের মূর্তি, এসবের রহস্যটা কি? সব বলছি, আগে একটা সিগারেট দাও। আমার পকেটে ভাঁড়ে মা ভবানী। সিগারেট বাড়িয়ে দেয় সুগত। সিগারেটটা নিয়ে একটা সুখ টান দিয়ে গত রাতের সব ঘটনা খুলে বলে সুগতকে। সুগত মনোযোগী শ্রোতার মতো সবটা শোনে। এবার বলো, যেগুলো বলেছিলাম তার কি হলো? মূর্তি চলে আসবে দুপুরের মধ্যে, আমি বলে দিয়েছি। আমার লোক দিয়ে যাবে। তোমার লোককে বলো এখানে আসতে হবে না, 3টে নাগাদ সিঁথির মোড়ে ওটা নিয়ে চলে আসুন। আর অ্যাক্সিডেন্টের খবরটা? গতকাল রাতেই আমি যোগাযোগ করেছিলাম তামিলনাড়ুতে। সরকারি কেস নয় তো, তাই একটু অন্যভাবে ম্যানেজ করতে হলো, বুঝলে। তাছাড়া এত বছর পুরনো ঘটনা, সময় লাগলো একটু। আজ সকালেই ওরা কনফার্ম করেছে ওই দিন সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল অজয় গিরি নামের একজন বাঙালি যুবক। স্পট ডেট। ওরা ছবিও পাঠিয়েছে ওদের রেকর্ড থেকে। এই দেখো। সুগত ফোন খুলে ছবি দেখায়। গম্ভীর গলায় মুস্তাফা বলে, বিষয়টা সুবিধের ঠেকছে না। তাহলে লীনার সঙ্গে যে দেখা করলো সেটা কে? লীনা তো বলছে সেই নাকি অজয়। লিনার স্টেটমেন্টে ভুল নেই, মিথ্যে বলেনি। তবে এই ভদ্রলোকটি কে বলো তো? মানে লীনার কাছে যিনি অজয় সেজে এসেছেন। এখানেই আমিও ঘেঁটে যাচ্ছি সুগত। যদি সত্যিই অজয় না হয়, লীনা এতটা ভুল কিভাবে করবে? কোথাও তো একটা ভুল হচ্ছে। সেই তো, হুবহু এক কিভাবে হয়? লীনাও চিনতে পারলো না। এখানে সময় একটা বড় বিষয় সুগত। 10টা বছর কম কথা নয়। আর যাদের উদ্দেশ্য অসৎ, তারা ভেগ ধরতেও পড়ল। হয়তো অনেকটাই এক দেখতে, তারই ফায়দা নিচ্ছে লোকটা। আর এতদিন পরে হারানো প্রেমকে ফিরে পেয়ে লীনাও অতটা খুঁটিয়ে দেখেনি। তাছাড়া ও ডিপ্রেশনে থাকে। সব মিলিয়ে এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়েছে লোকটা। আবার ভাবছি, যদি সত্যিই অজয় হয়, ওর তো বডি কেউ দেখিনি আমরা। আর এই অ্যাক্সিডেন্টের ছবিতে তো মুখ ভালো করে বোঝাও যাচ্ছে না। আচ্ছা,
পোস্টমর্টেম রিপোর্টটা আনাতে পারো কিনা দেখো তো। আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আর কথা না বলে একটা বিড়ি ধরিয়ে বাথরুমে ঢুকে যায় সে। সুগত ব্যস্ত হয়ে পড়ে ফোনে। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে আসে মুস্তাফা। রান্নাঘরে গিয়ে আবারও কফি বানায়, সুগতকে দেয়, নিজেও নেয়। তারপর হাঁড়িতে করে জল গরম বসিয়ে দেয়, বিরিয়ানির প্রস্তুতি শুরু করে। রান্নাঘরের দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে সুগত জিজ্ঞাসা করে, আচ্ছা, কুহেলি রায়কে দেখে কি মনে হলো? ঠোঁটের কোণে হাসি খেলে যায় মুস্তাফার। গভীর জলের মাছ। জানো সুগত, মূর্তিটা যে কুহিলি দেবীই নিয়েছে সেটা আমি নিশ্চিত। জেনেও কিছু বললে না কেন তাহলে? ধীরে বন্ধু, ধীরে। তাছাড়া তেমন প্রমাণ নেই আমাদের হাতে। কেউ কি তাকে জিনিসটা নিতে দেখেছে? এই যে তুমি বললে। সুগত যেন কিছুটা হতভম্ব হয়ে যায়, বুঝে উঠতে পারে না মুস্তাফা কি বলতে এবং করতে চাইছে। এটা ইনটিউশন বলতে পারো। কিন্তু ওই মূর্তিটার মধ্যে কি এমন আছে? সেটা এখনো আমি জানি না। তাহলে আমার মনে হচ্ছে এই মূর্তি গায়েব হওয়াটা আসল বিষয় নয়, বরং প্রক্ষিপ্ত অংশ বলতে পারো। আসল নাটক শুরু হবে আজ রাতে হোটেল প্যারাডাইস। দেখা যাক আমাদের জন্য কি উপহার সাজানো আছে। নরকের বিভীষিকা নাকি স্বর্গের পুষ্প উদ্যান? কথা বলতে বলতেই বিরিয়ানি দমে বসিয়ে দেয় মুস্তাফা। ঘড়িতে সকাল 10:15। তুমি একটু বসো, আমি আসছি ঘন্টাখানেকে। সুগতকে কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় মুস্তাফা। হতবাক সুগত কিছুই বুঝতে পারে না, শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে, আচ্ছা, পাগল লোক তো, একা ফেলে চলে গেল তো। একটা সিগারেট ধরিয়ে খাটের উপর ছড়ানো বইয়ের পাহাড় উল্টে পাল্টে দেখতে থাকে সে। প্রায় ঘন্টা 3 পরে ফিরে আসে মুস্তাফা, মুখে মিটি মিটি হাসি। তাকে দেখেই ঝাঁঝিয়ে ওঠে সুগত। মহা বেয়াক্কালে লোক তো তুমি। দুম করে আমাকে একা রেখে চলে গেলে। 1 ঘন্টা বলে গেলে আর এলে 3 ঘন্টা পার করে। এখন আবার দাঁত বের করছো? হ্যাঁ, রাগে গজগজ করতে থাকে সুগত। মুস্তাফার হাসি আরো চওড়া হয়। আরে আরে, রাগ করছো কেন? বিরিয়ানি ভালো করে দম না দিলে খেতে ভালো লাগবে না ভায়া। আর বিরিয়ানির সঙ্গে একটু রায়তা না হলে হয়? এই যে দই আর শশা নিয়ে এলাম, ঘরে পেঁয়াজ আছেই, এবার রায়তা বানাবো, দেখবে চেটে পুটে খাবে। শোনো, এই রায়তার সরঞ্জাম আনতে তো তুমি যাওনি, আর সেটার জন্য এতক্ষণ লাগেও না। সত্যি করে বলো তো, গিয়েছিলে কোথায়? তিষ্ঠ বৎস, তিষ্ঠ। বৃথা ভৎস মোড়ে তুমি। যে বিষয়টা নিয়ে আমি সংশয়ে ছিলাম সেটাই ঝালিয়ে নিতে গেছিলাম একটু। তুমি তো মনে হয় না পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছো। অবশ্য সরকারি মামলা না হলে পাওয়ার কথাও না। তবে আর দরকার নেই সেই রিপোর্টের। আর এবার তোমার দায়িত্ব বাড়বে বলে মনে হচ্ছে। খেলা জমে গেছে, খুব গভীর এই খেলা সুগত। শুধু তোমাকে দিয়ে হবে না, তোমার ফোর্সকেও লাগবে। কপট রাগ দেখায় সুগত। এই হেয়ালি না করে ছেড়ে কেসে ফেলো তো দেখি এবার। তবে 3 ঘন্টা ধরে বিরিয়ানিতে দম হয়েছে, ওটা এবার খিচুড়ি হয়ে গেছে কিনা কে জানে। হবে না, আমি সময় বন্ধ করে দিয়েছি। সুগতর পিঠে একটা চাপড় মেরে মুস্তাফা বলে, বাহ, দারুণ কাজ করেছো খানসামা। চলো এবার ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেওয়া যাক। আর তোমার গাড়ির ড্রাইভারটিকেও ডাকো, সে বাদ যায় কেন। 3 জনে বেশ জমিয়ে বিরিয়ানি খায়। ঘড়িতে তখন 2:15। চলো এবার যাওয়া যাক। তোমার লোক মূর্তিটা নিয়ে আসছে তো? হ্যাঁ, শীতের মোড়ে চলে আসবে সময়। বেশ। আর শোনো, ঠিক সন্ধে 7:30 থেকে সিভিল ড্রেসে তোমার ফোর্স যেন পার্ক স্ট্রিটে হোটেল প্যারাডাইসের সামনে থাকে, বলে দাও। উফ, এইভাবে কাজ হয় না মুস্তাফাদা। বললেই তো হবে না, কারণ বলতে হবে। তাহলে আমি কি বলে ডিপার্টমেন্টের ফোর্স আনাবো তুমি বলো তো? আরে বলো না, খোঁচরের থেকে টিপস পেয়েছো, স্মাগলিং কেস, কিছু একটা যা হোক বলে দাও। সে না হয় বলছি, কিন্তু আমাকে সবটা খুলে বলতে কি সমস্যা হচ্ছে তোমার? ধৈর্যং রহু, নিজেই সব দেখতে আর জানতে পারবে।
দুজনে গাড়িতে বসে। বালি ব্রিজ ধরে গাড়ি ছোটে ডানলপের দিকে, দক্ষিণেশ্বর পার করে ডানলপ ব্রিজে ওঠে। ব্রেবর্ন রোড ধরে সিঁথির মোড়ে গিয়ে থামে গাড়ি। সেখানেই অপেক্ষা করছিল সুগতর লোক। তার থেকে মূর্তির প্যাকেটটা নিয়ে সুগতকে গাড়িতে অপেক্ষা করতে বলে মুস্তাফা পায়ে হেঁটে এগিয়ে যায় লিনার ফ্ল্যাটের দিকে। ফিরে আসে প্রায় আধ ঘন্টা পরে। সুগতর চোখে মুখে তখন বিরক্তি ঝরে পড়ছে। সেটা বুঝতে পেরে একগাল হাসে মুস্তাফা। রাগ করো না সুগত, লিনা আসলে খুব সরল মেয়ে, সব মিলিয়ে এমনিতেই খুব কনফিউজ হয়ে আছে। তার উপর তোমাকে নিয়ে গেলে আরও ভয় পেয়ে যেত। আজকের কাজটার জন্য স্বাভাবিক থাকা খুব দরকার, না হলে সব বরবাদ হয়ে যাবে। তবে সব শেষে তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে, এটা আমি শিওর। প্রমোশনও পেয়ে যেতে পারো। থাক থাক থাক, আর প্রমোশন লাগবে না। এভাবে আমাকে ডেকে এনে সব কিছু থেকে আমাকে দূরে রেখে এখন কুড়োর কলের মতো প্রমোশনের লোভ দেখিও না। আরে সময়ে আসল খেলা তো তোমারই হাতে ভায়া। দূর, এখনই সেই কিছু মাথায় ঢুকছে না, কিছুই বলছো না। কিছু না জানলে খেলতে গিয়ে তো ফাউল করব, তখন প্রমোশনের বদলে ডিমোশন হবে। আচ্ছা আচ্ছা বলছি সব, চলো। এখন আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, শ্যামবাজারে গিয়ে দাঁড়াই আমরা। চা ফা খাই। সবে 4:30, হাতে এখনো ঢের সময় রয়েছে, সব বলবো তোমাকে। ওদেরকে নিয়ে গাড়ি ছোটে শ্যামবাজারের উদ্দেশ্যে। সেখানে চা খেতে খেতে সুগতকে সবটা বলে মুস্তাফা। সুগতকে বাড়িতে বসিয়ে রেখে মুস্তাফা গিয়েছিল লিনার ফ্ল্যাটে। সেখানে নিরাপত্তা রক্ষীর সঙ্গে আলাপ জমিয়ে তার থেকে সেদিনের সিসিটিভি ফুটেজ থেকে আগন্তুকের ছবি নেয়। তারপর সে যায় অজয়ের সেই বন্ধুদের সঙ্গে দেখা করতে, যাদের সঙ্গে সে ঘুরতে গিয়েছিল বিশাখাপত্তনম। তারা কনফার্ম করেছে সেদিন তাদের চোখের সামনেই অজয়ের অ্যাক্সিডেন্ট হয় আর সে মারা যায়। তারপর মুস্তাফা যায় অজয়ের বাড়িতে। বাবা মা মারা গিয়েছেন অজয়ের, দাদা আছে, নাম বিজয়, কিন্তু সে বাড়িতে নেই। দীর্ঘদিন বাড়ি বেচে কোথায় চলে গিয়েছে প্রতিবেশীরাও কেউ বলতে পারল না। সবটা শুনে সুগত বলে, তাহলে তো কেস খুব জটিল মনে হচ্ছে গুরু। কিন্তু ওই লোকটার উদ্দেশ্য কি? সে কেন নকল অজয় সেজে লিনার কাছে এলো বলো তো? আর এরকম মূর্তিটাই বা দিল কেন? আসল খেলাটা এখানেই সুগত, আর এই রহস্যের পর্দা উঠবে আজ সন্ধ্যেতে। চলো আমরা আগে ভাগেই হোটেল প্যারাডাইসে গিয়ে পজিশন নিই। তোমার ফোর্সকে রেডি থাকতে বলেছো তো? হ্যাঁ, ওরা রেডি। গুড। সন্ধ্যের পার্ক স্ট্রিট মোহময় হয়ে উঠেছে। হোটেল প্যারাডাইস একটা 3 তারা হোটেল। ভিতরে সমাজের উচ্চবিত্তদের ভিড়। কত গল্প ওখানে তৈরি হচ্ছে তাদের জীবনের কেউ জানে না। ভিতরের মায়াবী আলোটা আগুনে ঝাঁপ দেওয়া পিপিলিকার মতো আকর্ষণ করার ক্ষমতা রাখে যে কাউকে। হোটেলের দরজার সামনে ক্যাব থেকে নামল লিনা। ধীর পায়ে এগিয়ে যায় দরজার কাছে। দ্বাররক্ষী হাসি মুখে সেলাম ঠুকে খুলে দেয় দরজা। ভিতরে ঢুকে লিনা। তার ভ্যানিটি ব্যাগটার মধ্যে সেই নকল মূর্তি। ভিতরে তখন জমজমাট আসন। আসনগুলো প্রায় ভর্তি। একেবারে পশ্চিম কোণের টেবিলের দিকে নজর যায় তার। অজয়ের কথা মতোই ছাই রঙা স্যুট পরনে, বটম হোলে লাল গোলাপ লাগিয়ে বসে আছে এক দীর্ঘদেহী পুরুষ। রাতের বেলাতেও তার চোখে কালো গগলস। ঠিক 2টো টেবিল পরে আরো 2জন লোক বসে আছে, একজন পাঞ্জাবি আর একজন নিপাট বাঙালি। তার গালে মস্ত একটা আঁচিল আর চুল পাট করে আঁচড়ানো। চুপ করে কাবাব চিবিয়ে যাচ্ছে তারা, কিন্তু নজর তাদের পশ্চিম কোণের টেবিলটার দিকেই। মিস্টার বাজোরিয়ার টেবিলের দিকে এগিয়ে যায় লিনা। বসে সংশ্লিষ্ট চেয়ারে। তাদের কিছু কথা হয়। এই দিকের টেবিলের 2জনের কানে পৌঁছায় না সেই কথা। তবে আর চোখে একটা মূর্তি আর
মুখবন্ধ খাম হাত বদল হতে দেখল তারা। খামটা ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে উঠে দাঁড়ালো লিনা। পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। অন্য টেবিলের দুজন তখনও মন দিয়ে কাবাব খেয়ে চলেছে। তার মধ্যে চাপা স্বরে ওই পাঞ্জাবি ভদ্রলোক স্পষ্ট বাংলায় বলল, লিনা যে চলে গেল। তেমনই চাপা গলায় বাঙালি ভদ্রলোক বলে, যাবেই তো, ও তো থাকতে আসেনি এখানে। তাহলে আমরা কি করব এখন? কি আর করব, কাবাব খাবো। বলে একটু হাসে আঁচিলধারীর ছদ্মবেশী মুস্তাফা। পাঞ্জাবির ছদ্মবেশে থাকা সুগত বুঝে মুস্তাফার কিছু একটা অভিসন্ধি আছে, যেটা ও মুখে বলতে চায় না। মায়াবী আলোয় ওরা দেখল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে মিস্টার বাজোরিয়া। হাতে একটা ব্রাউন রঙের ব্যাগ, এগোচ্ছে দরজার দিকে। হঠাৎ তীক্ষ্ণ শীষের মতো একটা শব্দ, আর্তচিৎকার, ভারী কিছু পতনের আওয়াজ। দরজা ঠেলে কে যেন বেরিয়ে গেল বাইরে। উঠে পড়ে মুস্তাফা, সুগতর হাত টেনে বলে, তাড়াতাড়ি এসো। তারপর যা হয়ে থাকে, হই হই, চিৎকার, হট্টগোল। তার মধ্যে ওরা দেখল মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে মিস্টার বাজোরিয়া। বুকের কাছটা রক্তে ভেজা, রক্তের একটা ক্ষীণ ধারা জামা ভিজিয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। আর মিস্টার বাজোরিয়ার ব্যাগটা উধাও। হাঁটু গেড়ে বসে বাজোরিয়ার ডান হাতটা তুলে নিল সুগত। নাড়ি দেখল, না, প্রাণ নেই। এদিকটা আশা করি তোমার ফোর্সের লোকেরা সামলে নেবে। চলো এখন, আসল কাজ বাকি আছে। পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে আনমনে হাঁটছিল লিনা। তার কাছে এসে সজোরে ব্রেক কষল। একটু তার কাছে এসে সজোরে ব্রেক কষল সেই কালো স্করপিও। চমকে ওঠে লিনা, কিন্তু তারপরে সেই গাড়ির দরজা খুলে যখন অজয় নেমে এলো, তখন মুখে হাসি ফুটল। বিনা বাক্য ব্যয়ে অজয় ওকে হাত ধরে তুলে নিল গাড়িতে। প্রায় মিনিট 20 পর ভবানীপুরের একটা প্রায়ান্ধকার গলির মধ্যে জীর্ণ একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই গাড়ি। অন্ধকারে প্রেতের মতো দেখাচ্ছে বাড়িটাকে। একটু দূরে স্ট্রিট ল্যাম্প জ্বলছে, কিন্তু তাতে অন্ধকার দূর হচ্ছে না। গাড়ি থেকে নেমে অজয় বলে, এই আমার ডেরা, ভয় করছে? সত্যি ভয় করছে লিনার, কিন্তু মুখে বলল, না, তুমি তো রয়েছো সঙ্গে। অজয়ের একটা হাত সজোরে আঁকড়ে ধরে লিনা। ঘরে ঢুকে অজয় বলে, খামটা দেখি। ভ্যানিটি ব্যাগ খুলে খামটা বের করে অজয়ের হাতে দিল লিনা। খামের মুখ ছিঁড়ে ফেলে অজয়। বের করে একতারা নোট, ভারতীয় টাকা নয়, পাউন্ড। 100 পাউন্ডের নোট সবগুলো। অবাক চোখে দেখে লিনা। এত টাকা? কেমন বিচিত্র হাসলো অজয়। এটা তো তুচ্ছ, আমার কাছে আরো আছে, এই দেখো। ফোলিও ব্যাগটা খুলে মূর্তিটা বের করে সে। আবার হাসলো সেই বিচিত্র হাসি। এটাই সেই মূর্তি যেটা তুমি অল্প কিছুক্ষণ আগে মিস্টার বাজোরিয়ার হাতে তুলে দিয়েছিলে। ওটা তোমার কাছে এলো কি করে? লিনার বিমূঢ়তায় মজা পায় অজয়। মিস্টার বাজোরিয়ার কাছ থেকেই পেয়েছি, অবশ্য স্বেচ্ছায় তিনি দেননি। তবে মিস্টার বাজোরিয়া আর বেঁচে নেই, আর তোমার বেঁচে থাকার প্রয়োজনও ফুরিয়েছিলি না। মানে কি বলছো তুমি এসব? কিছুই বুঝতে পারছি না আমি। বেশি আর বুঝতে হবে না, এবার তোমার পালা। তবে অনেক সাহায্য করেছো তুমি, এইটুকু শুনে রাখো। এখন এই টাকা আর এই মূর্তির মধ্যে থাকা আসল জিনিস সব আমার। ভয়ে আর বিস্ময়ে লিনা স্তব্ধ হয়ে যায়। মেজের সঙ্গে কে যেন আটকে দিয়েছে তার পা দুটো। তার সামনে এ কোন অজয়? একেই সে মন প্রাণ ঢেলে ভালোবেসেছে। মুখ দিয়ে কথা সরে না লিনার। অজয় একটা একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং ছাড়ে সিলিংয়ের দিকে। ধীরে ধীরে এগোয় লিনার দিকে।
এমন সময় হুড়মুড় করে ঘরে ঢুকে মুস্তাফা আর সুগত। সুগতর হাতে সার্ভিস রিভলভার। গর্জে ওঠে মুস্তাফার গলা। আর এক পাও যদি এগো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চমকে উঠে থেমে যায় অজয়। আনন্দের আতিশয্যে দরজাটা লাগাতেই ভুলে গিয়েছিল সে। বিস্ময়ে আর ভয়ে তখন থরথর করে কাঁপছে লীনা। সুগত রিভলভার অজয়ের দিকে তাক করা। সুগত বলে, তোমার খেলা শেষ বাছাধন। গোটা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। লীনা কিছুই বুঝতে পারে না কি ঘটছে। এবার মুস্তাফার গলা শোনা যায়। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না, তাই না অজয়? ও সরি, ভুল বললাম। তুমি তো অজয় নও, বিজয়, অজয়ের যমজ দাদা। অজয়রূপী বিজয় কোনো কথা বলে না। তার মুখে তখন জান্তব রাগ বাসা বেঁধেছে। চোখ দুটো হিংস্র পশুর মতো জ্বলছে। দুজন কনস্টেবল ঘরে ঢুকে। তারা গ্রেপ্তার করে নিয়ে যায় বিজয়কে। হতভম্ব লীনা বসে পড়ে মেঝেতেই। দুই চোখ দিয়ে তার অঝরে জলের ধারা বয়ে চলেছে। মুস্তাফা বসে তার পাশে, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। ধীরে ধীরে মুস্তাফা বলে, লীনা, জানি আবারও এটা তোর জন্য বড় একটা ধাক্কা, কিন্তু ওই লোকটা তোর অজয় নয়। সে সত্যিই 10 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ হলো অজয়ের দাদা বিজয়, ওরা যমজ। আর এই সুযোগটা এসে নিয়েছে। হিরে স্মাগলিং করে বিজয়। এবার তার প্ল্যান ছিল তোকে দিয়ে কাজটা করাবে। যাকে হিরে ডেলিভারি করা হবে তাকেই খুন করে সেই হিরে আবার ফেরত নেবে। টাকাও পাওয়া হলো, আবার হিরেও পাওয়া হলো। প্ল্যানটা সেই মতোই সাজিয়েছিল। তোর কাছে অজয় সেজে এসেছিল, তুই ধরতে পারিসনি। জানি এখন তোর মনের মধ্যে ঝড় চলছে, কিন্তু সত্যিটা তো মানতে হবে বোন। আর ওই মূর্তিটা তোর ঘর থেকে নিয়েছে কুহেলি দেবী। সেটা সুগতর লোকেরা গিয়ে উদ্ধার করেছে। নেহাত জিনিসটা ভালো দেখতে বলে সে চুরি করেছিল। তার অন্য উদ্দেশ্য ছিল না। ওই মূর্তিটার মধ্যেই লুকানো ছিল হিরে। লীনা যেন কথা হারিয়ে ফেলেছে। চোখ মুছে পাথরের মতো উঠে দাঁড়ায় সে। চোখের দৃষ্টি ভাষা ভাষা, কিছুই দেখছে না। ওকে নিয়ে গাড়িতে করে ওর ফ্ল্যাটের সামনে নামিয়ে দেয় মুস্তাফা আর সুগত। গাড়িতেও কোনো কথা বলেনি লীনা। গাড়ি থেকে নেমে ধীর পদক্ষেপে চলে যায় ফ্ল্যাটের ভিতরে। ইনা বোধহয় খুবই আঘাত পেয়েছে। ওর সঙ্গে কথা বলার দরকার তোমার, মুস্তাফাদা। না সুগত, ওকে এখন একা থাকতে দেওয়াই ভালো। বেচারি এত ধাক্কা নিতে পারেনি। আমি কাল এসে কথা বলবো ওর সঙ্গে। আপাতত ওকে ওর সময়টুকু দেওয়া দরকার। হ্যাঁ, চলো কোথাও গিয়ে খাওয়া যাক, খিদে পেয়েছে। শ্যামবাজারে একটা হোটেলে বসে আছে মুস্তাফা আর সুগত। রুটির টুকরো ছিঁড়ে মুখে ভরতে ভরতে সুগত বলে, আচ্ছা, বাকিটা তো বুঝলাম, কিন্তু কোহেলিরা এই যে মূর্তিটা নিয়েছে সেটা বুঝলে কিভাবে? লীনার সঙ্গে কথা বলার সময় ওর ডান হাতে আর তালুতে সোনালি রং দেখে জিজ্ঞাসা করতেও বলেছিল হয়তো মূর্তিটা ধরার সময় রং লেগে গেছে। আর সেটাই হওয়া স্বাভাবিক। কুহেলি রায়ের সঙ্গে কথা বলার সময়ও লক্ষ্য করলাম ওর আঙুল আর তালুতে সোনালি রং। তাছাড়া ওদের দুজনেরই কথা অনুযায়ী কুহেলি রয় দাঁড়িয়েছিল সিঁড়ির ওপরে। সেখান থেকে লীনার ঘরের ভিতর দেখা যায় না। তাহলে উনি জানলেন কিভাবে যে লীনা ঘরে নেই? আর উনি সেই ঠাঁই সিঁড়ির কাছে দাঁড়িয়ে পাহারা দিয়ে গেলেন? এটা খুবই যুক্তি হয়ে গেল না? তখনই বুঝেছিলাম ভদ্রমহিলা লীনার ঘরে উঁকি দিয়েছে, ফাঁকা ঘরে মূর্তিটা দেখে লোভ সামলাতে পারেনি, তুলে নিয়েছে। তারপর এসে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। সহজ হিসেব। আর কোনো কথা বলে না মুস্তাফা। দুজনেই খাওয়ায় মন দেয়।
শুনলেন সোনালী মূর্তি রহস্য, রচনা নীলাশিস বসু, গল্পের কথক সুগত ও সূত্রধার আমি সৌরভ রায়। অন্যান্য চরিত্রে মুস্তাফা ও বেয়ারা নীলাশিস, লীনা ও কুহেলি স্বাতী দাস, অনিলা অস্মিতা মুখোপাধ্যায়, অজয় কৌস্তব রায়, শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ, সম্পাদনা ও আবহ শুভম কর মহাপাত্র, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন, সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু। আমাদের উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো থাকুন, ফিরছি পরের সপ্তাহে নতুন রহস্য নিয়ে।